নমস্কার। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে যারা ভাবছেন তাদের জন্যেই আজকের এই আলোচনা। চলুন একদম পয়েন্ট টু পয়েন্ট রিভিশন শুরু করা যাক। আমরা সবাই জানি পরীক্ষার আগে সময় কতটা কম থাকে, তাই না? তাই একদম চিন্তা নেই। আগামী কয়েকটা মিনিটে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে শুধু সেই তথ্যগুলোই ঝালিয়ে নেব যেগুলো পরীক্ষায় আসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। মানে একটা কুইক কিন্তু পাওয়ার প্যাকড রিভিশন হতে চলেছে। তো কি কি থাকছে আমাদের আলোচনায়? প্রথমে পশ্চিমবঙ্গের একটা বেসিক ইন্ট্রোডাকশন, তারপর দেখব এখানকার ভূপ্রকৃতি আর নদ-নদী। এরপরেই চলে যাব জলবায়ু, মাটি আর কৃষিতে, আর শেষে জনসংখ্যা আর কিছু জরুরি প্রশাসনিক তথ্য নিয়ে কথা বলবো। চলুন এগোনো যাক। তো প্রথম সেকশন, পশ্চিমবঙ্গের পরিচিতি। এই যে ম্যাপটা দেখছেন, পশ্চিমবঙ্গের এই যে লম্বাটে গড়নটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, একদিকে নেপাল, ভুটান আর বাংলাদেশের মতো তিনটে দেশের সাথে বর্ডার শেয়ার করছে। এটা রাজ্যের স্ট্র্যাটেজিক গুরুত্ব কতটা বাড়িয়ে দেয় ভাবুন। আবার অন্যদিকে দেশের বাকি রাজ্যগুলোর সাথেও যোগাযোগটা অর্থনীতি আর সংস্কৃতির জন্য ভীষণই জরুরি। এই স্লাইডের ডেটাগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলার মতো। 2011 সেন্সাস অনুযায়ী এই তথ্যগুলো থেকে কিন্তু প্রায়ই সরাসরি প্রশ্ন তুলে দেয়, যেমন টোটাল এরিয়া কত, পপুলেশন কত, লিটারেসি রেট। এই সংখ্যাগুলো মনে রাখতেই হবে। আচ্ছা, বেসিক ডেটা তো গেল, এবার চলুন একটু গভীরে যাই। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি আর নদ-নদী, যা কিনা এখানকার জীবন আর অর্থনীতিকে গড়ে তুলেছে। এই ছবিটা দেখুন, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কিন্তু মোটামুটি 3টে ভাগে ভাগ করা যায়। একদম উত্তরে উঁচু উঁচু পাহাড় মানে হিমালয়, পশ্চিমে রয়েছে মালভূমি অঞ্চল, আর এই দুটোর মাঝে রয়েছে বিশাল এক উর্বর সমভূমি। এই 3টে এলাকার চরিত্র বুঝতে পারলেই কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলটা প্রায় হাতের মুঠোয় চলে আসবে। এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এটা শুধু দার্জিলিংয়ের ট্যুরিজমের জন্যই বিখ্যাত নয়। মনে রাখতে হবে, আমাদের রাজ্যের বেশিরভাগ নদীর উৎসও কিন্তু এখানেই। আবার পশ্চিমের মালভূমি অঞ্চলটা হলো খনিজের ভাণ্ডার, আর মাঝের যে বিশাল সমভূমি, ওটাই তো পশ্চিমবঙ্গের আসল রাইস বোল। এবারে একটা খুব কমন প্রশ্নের জায়গা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এই টেবিলটা ভালো করে দেখুন। সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার, এটাই হলো সর্বোচ্চ। এই নামটা আর উচ্চতাটা কিন্তু ভুললে চলবে না, প্রায় পরীক্ষায় চলে আসে। তো পাহাড়, মালভূমি, সমভূমি তো বুঝলাম, কিন্তু এই এলাকাগুলোকে সজীব রেখেছে কারা? অবশ্যই নদী। চলুন এবার পশ্চিমবঙ্গের নদ-নদী নিয়ে কথা বলা যাক। একবার দেখুন পশ্চিমবঙ্গের নদী মানচিত্রটা, একেবারে যেন জালের মতো ছড়িয়ে আছে, তাই না? উত্তর থেকে দক্ষিণ এই নদীগুলো কিন্তু এখানকার চাষাবাদ, কলকারখানা আর আমাদের সবার জীবনযাত্রার আসল লাইফলাইন। এই নদীগুলোর মধ্যে কয়েকটা তো ভীষণই গুরুত্বপূর্ণ, যেমন তিস্তা, যেটা উত্তরবঙ্গের লাইফলাইন; দামোদর, যাকে আগে বাংলার দুঃখ বলা হতো, যদিও এখন ডিভিসির জন্য এটা আশীর্বাদ হয়ে উঠেছে; আর হুগলি নদী, ওটা তো কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। এই নদীগুলোর নাম আর তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ভূপ্রকৃতি আর নদী তো হলো, এবার দেখব এই দুটোর সাথে জলবায়ু, মাটি আর চাষাবাদের সম্পর্কটা ঠিক কী, কারণ এর সবকিছু মিলে কিন্তু একটা অঞ্চলের অর্থনীতি তৈরি হয়। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈচিত্র্যটা কিন্তু অবাক করার মতো। ভাবুন, একই রাজ্যে একদিকে উত্তরের পাহাড়ে কনকনে ঠান্ডা আর ঝমঝমিয়ে বৃষ্টি, আবার অন্যদিকে পশ্চিমের মালভূমিতে গরম লু বাতাস বইছে। এই যে দুটো অঞ্চলের মধ্যে জলবায়ুর পার্থক্য, এটা কিন্তু তুলনামূলক প্রশ্ন হিসেবে প্রায়ই আসে। আর যেহেতু জলবায়ু আলাদা, ভূপ্রকৃতি আলাদা, তাই স্বাভাবিকভাবেই মাটিও আলাদা হবে। এই ম্যাপটা দেখলে পরিষ্কার বোঝা যায় কোন অঞ্চলে কী ধরনের মাটি আছে। আর মাটি যেমন হবে, ফসলও তো তেমনই হবে, তাই না? দেখুন, সম্পর্কটা কত সহজ। সমভূমির উর্বর পলিমাটি মানে ধান আর পাট, পশ্চিমের লালচে ল্যাটেরাইট মাটি মানে ডাল আর মিলেজ, আর পাহাড়ের ঢালে তরাই মাটি মানে আমাদের গর্বের দার্জিলিং চা। মাটি আর ফসলের এই কানেকশনটা মনে রাখা খুব জরুরি। তো প্রকৃতি নিয়ে অনেক কথা হলো, এবার আসা যাক মানুষজনের কথায়, মানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা আর সাক্ষরতার দিকে।
২০১১ সালের সেন্সাস বলছে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ছিল ৯ কোটিরও বেশি, প্রায় ৯.13 কোটি। এই সংখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গকে ভারতের চতুর্থ সবচাইতে জনবহুল রাজ্য করে তুলেছে। এত বড় জনসংখ্যা একদিকে যেমন রাজ্যের শক্তি, তেমনি একটা বড় চ্যালেঞ্জও বটে। আচ্ছা, মোট জনসংখ্যা তো জানলাম, কিন্তু যদি শিক্ষার হারের কথা ভাবি, মানে লিটারেসি রেট, সেটা কি সব জেলায় একরকম? পরীক্ষার জন্য একটা ছোট্ট টিপস দিই, সবসময় টপ আর বটম পজিশনসগুলো মনে রাখতে হয়। দেখুন, সাক্ষরতার হারে একদম প্রথমে আছে পূর্ব মেদিনীপুর, আর সবচাইতে নিচে উত্তর দিনাজপুর। এই যে একটা ফারাক, এটা কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের ছবিটাও তুলে ধরে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কিছু খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টস দেখে নেব, কুইক ফায়ার রাউন্ডের মতো। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক আর স্যাংচুয়ারিগুলোর এই লিস্টটা দেখুন। এর মধ্যে যেটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হলো সুন্দরবন, কারণ এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কিন্তু মাস্ট রিমেম্বার ফ্যাক্ট। তাছাড়াও বক্সা, গরুমারা, জলদাপাড়ার নামগুলো মনে রাখতে হবে। জেকে বা জেনারেল নলেজের জন্য এই স্লাইডটা খুব কাজের। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। আর সবচেয়ে বেশি সময় ধরে কে মুখ্যমন্ত্রী ছিলেন? জ্যোতি বসু। এই দুটো নাম প্রায় পরীক্ষায় আসে। তো এই ছিল পশ্চিমবঙ্গের ভূগোলের একটা কুইক ওভারভিউ। কিন্তু সব তথ্য জানার পর একটা বড় প্রশ্ন মাথায় আসে, তাই না? এই যে এত বৈচিত্র্যময় ভূগোল, এত নদী, এত মানুষ, এই সব কিছু নিয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? রাজ্যের সবচেয়ে বড় সুযোগটা কোথায়, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই বা কী? এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবলে পড়াটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে।